বাইপাসে দাঁড়িয়ে আগুন লেগেছে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। ঠিক যে সময় আগুন লেগেছে সেই সময়ের ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। একবার দেখুন কি বিধ্বংসী আগুন। অস্থায়ী স্ট্রাকচার করা ছিল, সেই অস্থায়ী স্ট্রাকচারটা বাঁচানোই সবচেয়ে বড় কাজ হয়েছিল, কাজ চ্যালেঞ্জ ছিল দমকল কর্মীদের। তা না হলে যদি স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়তো অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারত। যে সময় আগুন লেগেছে সেই সময়ের পরিস্থিতি ঠিক কী ছিল সান্ডিক কোচের আমার সঙ্গে বলতে পারবে। সান্ডিক, সেই সময়ের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। দেখো, এটা যে সময়ের ফুটেজ, ঘড়ির কাঁটায় তখন 10টা থেকে 10:30টার মধ্যে একটা সময়। সেই সময় এই আগুন এই তীব্র আকার ধারণ করে এবং সেই সময় যেহেতু এই গ্যারেজগুলো রাতের বেলা বন্ধ থাকে, সকালবেলা লেবার আসতে কিছুটা দেরি হয়, তাই তখনও পর্যন্ত এই গ্যারেজের ভেতরে যারা লেবাররা কাজ করে অন্যান্য দিন তারা তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। সেই সময় এইভাবে বাইরে থেকে লোকজন দেখেন দাউ দাউ করে এইভাবে আগুন জ্বলছে। তখনই দমকলকে খবর দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে দমকল আসে। দমকল এসে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দমকলের মোট 3টি ইঞ্জিন প্রাথমিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় লাগে। কিন্তু যেটা অল্প সময়ের মধ্যে আগুন এই তীব্র আকার ধারণ করে তার পেছনে মূল কারণ হিসেবে দমকল আধিকারিকরা মনে করছেন, যেহেতু 6-7টি গাড়ি এই গ্যারেজের একেবারে মাঝের অংশে ছিল, সেই 6-7টি গাড়ি যেগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে, ওই গাড়িগুলোর ফুয়েল ট্যাঙ্কের তেল এবং তার পাশাপাশি প্রচুর রাসায়নিক যেগুলো গাড়ি সারানো বা অন্যান্য কাজে এই গ্যারেজে ব্যবহার করা হতো, সেই রাসায়নিকের কারণে আগুন খুব দ্রুত তীব্র আকার ধারণ করেছিল এবং সেই পরিস্থিতি থেকে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সম্পূর্ণভাবে বর্তমানে। তা সত্ত্বেও দমকল আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো অংশে কোনো সামান্য ধোঁয়াও যদি থাকে সেগুলিকেও পুরোপুরিভাবে একেবারে নিভিয়ে ফেলার। কেননা এই অংশে যেহেতু প্রচুর দাহ্য পদার্থ ছিল, তাই নতুন করে যাতে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘন বসতিপূর্ণ এলাকাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা কিন্তু দমকল আধিকারিকরা একেবারে খতিয়ে দেখছেন। অতনু, ধন্যবাদ। 111 নম্বর ওয়ার্ড বোড়াল, আমরাই আপনাদের দেখিয়েছিলাম শিশু উদ্যান করা হবে, বাচ্চাদের পার্ক করা হবে, তার জন্য নির্বিচারে কাটা হচ্ছে গাছ। কোনো গাছ 30 থেকে 40 বছরেরও পুরনো। আমরা সেই ছবি দেখিয়েছিলাম আপনাদের 13 তারিখ। আজ দেখুন, আজকের আপডেট হলো আমরা খবর দেখানোর পর তৎপরতা। বন দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা যায় জানিয়ে মেয়র প্রশ্ন তুলেছিলেন, প্রয়োজনে কেউ FIR করতে পারেন। এবার দেখা যাচ্ছে তৎপরতা, এবার পুরসভার তৎপরতা দেখা যাচ্ছে। তৎপর হয়ে পুরসভা থেকে রিপোর্ট চাইল বন দপ্তর। দুদিন আগে আমরাই খবর দেখিয়েছিলাম যে শিশু উদ্যান করার নামে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। বন দপ্তরের অনুমতির কোনো বালাই নেই এখানে। কিভাবে বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা হচ্ছে পুরসভার কাছে জানতে চাইল বন দপ্তর। সুস্মিতা রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, পুরসভার ভার্সন কিছু জানা যাচ্ছে? পুরসভা কি জবাব দেবে বন দপ্তরকে বা তাদের তরফে কি বলা হবে? দেখো, এই 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস তিনি যেমনটা প্রথম দিন জানিয়েছিলেন যে পুরসভার অনুমতি মেনে পুরসভার নিয়ম মাফিকই তিনি গাছ কাটার বন্দোবস্ত করেছেন, কিন্তু তার পরবর্তী সময়ে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমন একেবারে অন্য কথা বলেছেন। তিনি বলছেন যে এই গাছ কাটার অনুমতি কোনোভাবেই পুরসভা দিতে পারে না। তার পরবর্তী সময় নিউজ 18 বাংলার খবরে দেখানোর পরই বন দপ্তর তারা নড়েচড়ে বসেছে। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও জারি হয়েছে এবং সাউথ রেঞ্জ কলকাতার তারা এই ঘটনা তদন্ত করবে এমনটা এখনো পর্যন্ত নির্দেশ উঠেছে বন দপ্তরের তরফ থেকে এবং ইতিমধ্যেই পুরসভার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিন্তু পুরসভা যে এর কোনো অনুমতি দেয়নি সেই বিষয়টি আবারও বন দপ্তরের কাছে তুলে ধরা হবে এমনটাই পুরসভা সূত্রে খবর। কিন্তু এই কাউন্সিলর তিনি এই গাছগুলোর কি সদ্গতি করলেন তার খোঁজেই আমরা সেই জায়গায় আবারও পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সেইটাই তো জানতে চাইছি। আমরা যখন সেদিন দেখেছিলাম সুস্মিতা, সেদিনের ছবি বলছিল যে গাছের গুঁড়িগুলো সার দিয়ে কেটে কেটে রাখা রয়েছে, কাঠ এক গাদা কাঠ কেটে রাখা রয়েছে, গেল কোথায় সেগুলো?
দেখো আজকে গিয়ে যেমনটা বলছিলাম অতনু, যে আজকে গিয়ে সেই জায়গায় বোঝার উপায় নেই সেখানে কোনো গাছ ছিল বা গাছ কাটা হয়েছে। গাছের গুঁড়ি, বড় বড় যে গুঁড়িগুলি সার দিয়ে রাখা ছিল, সেই গুঁড়ি থেকে আরম্ভ করে গাছের অন্যান্য যে অংশ, কাঠ পাতা, সেগুলিও কার্যত একেবারে পরিষ্কার ময়লা সাফ করে দেওয়া হয়েছে, এমনটাই সেই জায়গার ছবি, আজকের ছবিটা বলছে। কিন্তু তার কিছু দূর দূরত্বেই বা সেই যে এলাকা কল্যাণ পরিষদ শিশু উদ্যান, তার থেকে ঢিলছোড়া দূরত্বে সেখানে একটি কাঠগোলায় সেই একই কাঠ সারবদ্ধ অবস্থায় রয়েছে। তাহলে কি কাঠগোলায় সেই কাঠগুলিকে বিক্রি করে দেওয়া হলো? প্রশ্ন এটাও থাকছে, প্রশ্ন উঠছে সেখানে। একেবারে বছর প্রায় 50-এর পুরনো কাঠ, সেগুলিকে শিশু উদ্যান পুনর্নির্মাণের জন্য যে গাছগুলিকে এই যে কাঠগোলায় যেখানে গাছগুলো পাওয়া যাচ্ছে, গাছের গুঁড়ি বা কাঠ পাওয়া যাচ্ছে, কাটা অংশ গাছে, এই কাঠগোলার মালিককে, কার কাঠগোলা এটা? দেখো এই কাঠগোলার মালিক যিনি, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে আমরা কথাও বলেছি। তিনি বলছেন কাঠ কোথা থেকে এসেছে, কোথা থেকে আসে সে ব্যাপারে তিনি কোনোভাবেই অবগত নন। ক্যামেরার সামনে কার্যত মুখে কুলু পেটেছেন তিনি, কোনোভাবেই তিনি কথা বলবেন না সেমনটাই জানিয়েছেন। কিন্তু ছবি, আগের দিনের যে ছবি দেখা গিয়েছিল, যে কাঠগুলি পার্কে পড়েছিল, সেই একই কাঠ ওই কাঠগোলা মালিকের কাঠগোলাতে একই রকম ভাবেই সারবদ্ধ অবস্থায় রয়েছে। সেই কাঠগুলি কোথা থেকে এসেছে, কেনই বা তার কাছে এলো, তিনি কেনই বা নিলেন, সেই কোনো ব্যাপারে তিনি মুখ খুলতে নারাজ ক্যামেরার সামনে। কাঠগোলাতে যে জায়গায়, সেখান থেকে স্বাভাবিক, কারণ এখানে দুটো বিষয় স্পষ্ট হচ্ছে। প্রথমত, রাতারাতি ওই লক্ষ লক্ষ টাকার কাঠ বেচে দেওয়ার একটা ছক ছিল। জানতে হবে কাঠগোলা, এই কাঠগুদাম পর্যন্ত কিভাবে এলো, এই কাঠগুলো কারা নিয়ে এলো, পুরসভার লোকই নিয়ে এলো? যদি তাই হয়ে থাকে তাহলে পুরসভা জানে না এমন তো নয়। তাহলে বেচলে টাকাটা কার কাছে যাবে? পুরসভার কাছে যাবে, একেবারে পুরসভার খাতায় জমা হবে। যিনি কিনছেন তিনি বা কিভাবে কিনছেন, এই সব প্রশ্ন উঠবে। এটা যেমন একটা দিক, আরেকটা দিক হলো চোখের সামনে কাঠগুলো পড়ে থাকলে হাজার একটা প্রশ্ন উঠছে। সেই জন্যই বোধহয় ওখান থেকে সরিয়ে কাঠগুদামে পাঠিয়ে দেওয়া হয়েছে কাঠগুলো। কিন্তু এভাবে চাপা দেওয়া যাবে না। যেমন আমরা প্রশ্ন তুলেছিলাম যে এভাবে গাছ কাটা হচ্ছে কিভাবে, 30 থেকে 40 বছরের পুরনো, সেই প্রশ্ন তোলার পরে তারপরে মেয়র ফিরহাদ হাকিম বললেন বন দপ্তরের অনুমতি ছাড়া পুরসভা এইভাবে গাছ কাটতে পারে না, পুরসভা অনুমতি দিতে পারে না, এবং সেক্ষেত্রে যে কেউ চাইলে এফআইআর করতে পারেন, যে কেউ চাইলে এফআইআর করতে পারেন। তারপরে দেখা গেল বন দপ্তর তৎপর হয়ে এবার পুরসভার কাছে জানতে চাইছে তাদের অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা হলো। এরই মাঝে দেখা যাচ্ছে কাটা গাছ যেগুলো পড়েছিল সেগুলো আর এলাকায় নেই। পরিবেশবিদ সাথীনন্দী চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। আমরা বারবার বলি যে আমাদের শহর সবুজ ছিল, এখন কংক্রিটের শহর হয়ে যাচ্ছে। যতটুকু সবুজ ছিল সেই সবুজগুলোও শেষ করে ফেলা হচ্ছে। কড়া শাস্তির ব্যবস্থা না হলে এভাবে তো গাছ বাঁচানো আর যাবে না। একদমই তাই। এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে লোকাল কাউন্সিলর এটা কিন্তু গর্হিত একটা অপরাধ করেছে। কারণ এই অপরাধের কিন্তু কোনোভাবেই এটা শাস্তি তো দিতেই হবে, এটা কখনোই ক্ষমা হয় না। কারণ এভাবে 30-40 বছরের গাছ, এটাকে কখনোই কেটে ফেলা উচিত না, এটাকে প্রতিস্থাপনের ব্যবস্থা করা উচিত। এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিয়ে কিন্তু আজকে শহর যথেষ্ট কিন্তু ভাবনা চিন্তা করছে। এগুলো যদি লোকাল যারা বডিতে যারা ইমপ্লিমেন্ট করছেন তারা যদি এটাকে না ভাবনা চিন্তার মধ্যে আনেন বা সেটা নিয়ে কখনো তৎপর না হন, তাহলে কিন্তু আজকে আমাদের এই ধরনের সবুজ কলকাতার বুকে আরো হারিয়ে যেতে বসেছে। এবং এটা নিয়ে বহুবার মেয়রের সাথে আমার কথাও হয়েছে, এবং উনিও কিন্তু এই ব্যাপারটা চান যে লোকাল যারা কাজ করছেন তারা যেন এই ধরনের গাছগুলো, যখন এটা তো সত্যিকারের গাছটাকে কেটে দেওয়া হয়েছে, আমরা জানি যে টেকনিক্যালি প্রতিস্থাপন করা কিন্তু আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্ভব। আমরা সেখানকার মাটি এবং সেটাকে যদি আমাদের সদিচ্ছা থাকে যে সেটাকে আমরা প্রতিস্থাপন করব, কোনো পার্ক বা বিভিন্ন জায়গায় আমরা যদি প্রতিস্থাপন করতে চাই, তাহলে কিন্তু সেটাকে ট্রেঞ্চিং এর মাধ্যমে আমরা একটা বড় গাছকে একটু সময় সাপেক্ষ, এটা বৈজ্ঞানিক পদ্ধতি লাগবে। তার জন্য জানতে চাইবো যে এক্ষেত্রে কতটা জায়গা লাগতে পারে, কোথায় কিভাবে, মাটি বুঝতে হবে ঠিক কোন মাটিতে কিভাবে প্রতিস্থাপন করা সম্ভব, এই ক্ষেত্রে কি উপায় ছিল? এটা প্রথমত কিন্তু দরকার যে বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের যেটা লাগে, যে ট্রেঞ্চিং করা, এবং তার আগে আমাদের যে সয়েলটার মধ্যে যে গাছটা বড় হচ্ছে সেই গাছটাকে, সেই সয়েলটাকে কিছুটা রেখে দিতে হবে।
কারণ আমরা জানি একটা গাছের কিন্তু মেইন রুট, যেটা প্রধান মূল যেটা থাকে, সেটাকে কখনো কেটে যদি ফেলা হয় তাহলে কিন্তু গাছটা বাঁচবেই না। সুতরাং এটাকে আমাদের বিভিন্ন ভাবে আমরা এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওখান থেকে তুলে নিয়ে এসে আর একটা জায়গায় যেখানে অনেকটা স্পেস আছে, কারণ গাছের কতটা সাইজ, কতটা বড়, কতটা লম্বা সেই গাছটা, কতটা পুরনো, এবং সবসময় যেটা দেখা উচিত যে কাটবার আগে আমরা 20% কিন্তু একটা গাছের আমরা ট্রিমিং করতে পারি। কখনোই কিন্তু ট্রিমিং করতে গিয়ে পুরো গাছটার একদম 70% আমরা কেটে দিলাম, তাহলে আমাদের গাছের পুরো ক্ষতিটাই হয়ে যায়, সেই গাছকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। এবং সব থেকে যেটা দরকার যে মাটিতে বড় হয়েছে গাছটা, সেই মাটিটাকে তার সাথে কিন্তু কিছুটা হলেও রাখতে হবে, কারণ সেটার একটা অ্যাডাপ্টেশন দরকার হয়। একটা নতুন জায়গায় নিয়ে গেলে প্রতিস্থাপন করলেও শুধু প্রধান মূলটাকেই আমরা রাখলে হবে না, তার সাথে যে সয়েলে বড় হয়েছে সেই অ্যাক্লিমেটাইজেশনটা ভীষণভাবে দরকার। সেই জন্যই আমি বারবার বলছি। থ্যাংক ইউ। সাথীনন্দী চক্রবর্তী পরিবেশবিদ আমাদের বলছিলেন যে গাছ এখন কাটে না, এখন খুব প্রয়োজন হলে গাছ প্রতিস্থাপন করা যায়, কিন্তু প্রতিস্থাপনের পথে তো হাঁটেইনি এক্ষেত্রে স্থানীয় প্রশাসন। গাছ কেটে ফেললো, আমরা যখন ছবি তুললাম দেখা গেল গাছের গুঁড়ি পড়ে রয়েছে, এখন ছবি তুলতে গিয়ে আমরা দেখছি গুঁড়ি হাপিস। ওদিকে বন দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে তাদের অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা হলো রিপোর্ট দিতে হবে, কিন্তু এই যে গাছের কাটা অংশগুলো লক্ষ লক্ষ টাকার কাঠ গেল কোথায়? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে একটু দূরের একটা কাঠ গুদাম আছে, সেখানে কাঠগুলা সেখানে পৌঁছে গেছে। কারা পৌঁছে দিল? নিশ্চয়ই পুরসভার কর্মীরাই পৌঁছে দিয়েছেন, কিন্তু মালিককে, যিনি মালিক ওই কাঠগোলার, তিনি কোনো কথা বলতে চাইছেন না। কোথা থেকে এলো, তারই কাঠগোলায় কিভাবে এলো, তাহলে তিনি সব জানেন, ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছেন। মানে নিশ্চয়ই এখানে কিছু অনৈতিক বেআইনি কারবার তো আছেই। আগেই বলছিলাম অনেক টাকার কাঠ।